আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো, আল আকসায় ইহুদিদের প্রবেশ নজিরবিহীনভাবে বাড়ছে। দখলদার ইসরায়েলে একদিনে 1000-এর বেশি ইহুদিকে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রতিটি দলে সর্বোচ্চ 180 জন ইহুদি প্রবেশ করছে। সংখ্যার দিক থেকে এটি এখন সর্বোচ্চ বড় প্রবেশের ঘটনা। তারা আল আকসায় প্রবেশ করে সেখানের পরিবেশ ধ্বংস করে ফেলছে। এরপর জানাবো, ট্রাম্প প্রশাসন সবকিছু ধ্বংস করে দিচ্ছে বললেন বাইডেন। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর একের পর এক নির্দেশ জারি করেছে ডোনাল্ড ট্রাম্প। তিনি আসার পরই পুরো বিশ্ব ওলটপালট করে দিচ্ছেন। ট্রাম্পের এমন অবস্থানের কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। এবারে জানাবো, অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি নয় বরং পূর্ণাঙ্গ চুক্তি চায় হামাস। গাজা ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেই দুই পক্ষের মধ্যে যে যুদ্ধবিরতির আলোচনা চলছে তা সত্যের আবর্তে আটকে আছে। ইসরায়েল একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যা প্রত্যাখ্যান করেছে হামাস। এদিকে ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতির পথে যুক্তরাষ্ট্র। ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিরসনের লক্ষ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়ার অধীনে ক্রিমিয়াকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো, চীনের সাথে বাণিজ্য যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন। যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ ঘিরে অস্থিতিশীল হয়ে উঠেছে বিশ্ববাজার। পাল্টাপাল্টি শুল্ক আরোপ, বাণিজ্য নীতি অনিশ্চয়তা এবং আর্থিক বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। এমন সংকটের মধ্যেই ট্রাম্প বাণিজ্য যুদ্ধে বন্ধের ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম, বার্তা সংস্থা এবং ভারতীয় এনডিটিভি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আল আকসায় ইহুদিদের প্রবেশ নজিরবিহীনভাবে বাড়ছে। ইসরায়েল একদিনে 1000-এর বেশি ইহুদি পুণ্যার্থীকে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি দিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রতিটি দলে সর্বোচ্চ 180 জন করে ইহুদি প্রবেশ করছে। সংখ্যার দিক থেকে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রবেশের ঘটনা। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী কঠোর পাহারায় এই প্রবেশে কার্যক্রম সম্পন্ন হয়েছে। ইহুদিদের কাছে এই স্থান টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত। 1967 সালে 6 দিনে যুদ্ধে ইসরায়েল আল আকসা এলাকা দখল করে নেয়। আন্তর্জাতিকভাবে এটি দখলকৃত অঞ্চল হিসেবে স্বীকৃত। ইসরায়েল এতদিন পর্যন্ত একসঙ্গে 30 জনের বেশি ইহুদি প্রবেশে অনুমতি দিত না, কিন্তু এবার সেই নীতি থেকে সরে এসেছে। একসঙ্গে বৃহৎ পরিসরে প্রবেশের সুযোগ দিয়েছে। আল আকসা মসজিদের তত্ত্বাবধানে থাকা ইসলামিক ওয়াকফ জানায়, গত বুধবার একদিনে প্রায় 1200 ইসরায়েলি ইহুদি মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে। পাসওভারের ছুটির পর থেকে সংখ্যা 4000 ছাড়িয়েছে বলে দাবি তাদের। ওয়াকফের আন্তর্জাতিক বিষয় পরিচালনা আউনি বাজবাজ বলেছেন, গত কয়েকদিনে যা ঘটেছে তা নজিরবিহীন। এটি অত্যন্ত ভীতিকর পরিস্থিতি। 2003 সালে যেখানে 258 জন প্রবেশ করেছে, এখন তা 1000 ছাড়িয়ে গেছে। এমন চিত্র আগে দেখিনি। তিনি সতর্ক করে বলেছেন, আল আকসা মসজিদকে ভাগ করে ফেলার বিষয়টি ক্রমেই বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। এটি অনেকটাই হেব্রনে ইব্রাহিমী মসজিদের পুনরাবৃত্তি। তিনি
যোগ করেন, গাজা যুদ্ধ শুরুর পর থেকেই পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। দখলদার ইসরায়েলি বাহিনীরা এখন দলে দলে আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করছে। তারা সেখানে তাদের প্রার্থনা করছে। সেখানে অতিরিক্ত মানুষ প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া সত্ত্বেও সেখানে অতিরিক্ত মানুষ প্রবেশ করে পুরো কম্পাউন্ডটা ধ্বংসের মুখে ফেলেছে। ট্রাম্প প্রশাসন সবকিছু ধ্বংস করে দিচ্ছে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর একের পর এক সবকিছু নির্দেশ জারি চলছে। ডোনাল্ড ট্রাম্প এগুলো করছে। শুল্ক আরোপ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে তার নীতি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এমন অবস্থায় ট্রাম্প প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তার দাবি সবকিছু ধ্বংস করে দিচ্ছে ট্রাম্পের প্রশাসন। ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যেই সেখানে প্রচুর পরিমাণে ক্ষতি এবং ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে ট্রাম্পের সরকার। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। চলতি বছরের জানুয়ারি থেকে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর স্বাধীন স্থানীয় সময় প্রথমবারের জন্য জনসমক্ষে আসেন বাইডেন। এদিন শিকাগোতে এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্পকে তীব্র আক্রমণ করেন বাইডেন। এ সময় আমেরিকার বাসিন্দাদের সামাজিক নিরাপত্তা নেই বলেও দাবি করেন তিনি। তিনি আরও জানান, ট্রাম্প ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যে যা যা করেছে তাকে মোটেই ইতিবাচক বলা যাবে না। ট্রাম্পের শাসনকালে আমেরিকা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েছে। ১০০ দিনের কম সময়ের মধ্যে এই নতুন প্রশাসন এত ক্ষতি করেছে এবং ধ্বংসযজ্ঞ চালিয়েছে যে এটা শ্বাসরুদ্ধকর পরিবেশ তৈরি করেছে। বাইডেন আরও বলেছেন, আমরা এত বিভক্ত জাতি হিসেবে এভাবে চলতে পারি না। আমি যেমন বলেছি, আমি অনেক দিন ধরে এটি করে আসছি। এটি কখনোই এত বিভক্ত ছিল না। যদিও বাইডেন এই সতর্ক বার্তাকে গুরুত্ব দিতে চাইছে না। ট্রাম্প প্রশাসন বাইডেনের এই বক্তৃতার পরেই তার সমালোচনা করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। তার দাবি, ঘুমাতে যাওয়ার সময় এই বক্তৃতা দিয়েছেন বাইডেন। একই সঙ্গে বাইডেন মিথ্যা কথা বলেছেন বলেও দাবি করে হোয়াইট হাউস। অন্তর্বর্তী যুদ্ধবিরতি নয়, বরং পূর্ণাঙ্গ চুক্তি চায় হামাস। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার মধ্যেই দুই পক্ষের মধ্যে যে যুদ্ধবিরতি চলমান রয়েছে তা সত্যের আবর্তে আটকে আছে। ইসরায়েল একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, যা প্রত্যাখ্যান করেছে হামাস। ফিলিস্তিনের সংগঠনটি বলছে তারা গাজায় যুদ্ধবন্ধে একটি পূর্ণাঙ্গ চুক্তি চায়। পাশাপাশি ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনিদের বিনিময়ে তাদের হাতে থাকা বাকি সব জিম্মিকে তারা মুক্তি দিতে চায়। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটির প্রধান খলিল আল হায়া জানান, তারা আর কোনো ধরনের অন্তর্বর্তীকালীন চুক্তিতে রাজি হবে না। হামাসের যে দলটি যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে, হায়া আরও নেতৃত্ব দিচ্ছেন। গতকাল রয়টার্স জানায়, হামাসের এ অবস্থান ইসরায়েল মেনে নেবে না এবং গাজায় তেল আবিবের সাম্প্রতিক অভিযান আরও দীর্ঘায়িত হবে বলেই ধারণা করা হচ্ছে। হায়া আরও বলেছেন, গাজায় যুদ্ধবন্ধ, ইসরায়েলের কারাগারে থাকা সব ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং গাজা পুনর্গঠনের বিনিময়ে সব জিম্মিকে ছাড়তে হামাস যত শীঘ্রই সম্ভবত পূর্ণাঙ্গ চুক্তির আলোচনায় নিয়ে আসতে চায়। তিনি আর বলেন, নিজেদের রাজনৈতিক এজেন্ডার ঢাল হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সরকার এসব সাময়িক চুক্তিকে ব্যবহার করছে। সব জিম্মিকে বলে দিয়ে হলো তারা এটা করতে চায়। আমরা এই নীতি বাস্তবায়নের অংশ হতে চাই না। আমরা চাই পূর্ণ যুদ্ধবিরতি। হামাস এই 2 দিন 4 দিনের যুদ্ধবিরতি দিয়ে কি করবে? ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতির পথে যুক্তরাষ্ট্র। ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিরসনের লক্ষ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়ার অধীনে ক্রিমিয়াকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্লুমবার্গ নিউজ। আজ প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটির বিষয়টি অবহিত একাধিক সূত্রের বরাত দিয়ে জানায়, এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। 2014 সালের শুরুর দিকে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে রাশিয়া। সেই সময় থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে আসছেন। একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মস্কো এবং কিয়েভের মধ্যে শান্তি চুক্তির প্রচেষ্টা যদি অতিমাত্রায় জটিল হয়ে পড়ে তাহলে আমরা কিছুটা পেছনে সরে দাঁড়াবো। তিনি স্পষ্ট করে বলেছেন, সম্পূর্ণভাবে আলোচনা থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা তার নেই। শান্তি চুক্তির জটিলতা, এই ঘটনার কয়েকদিন আগেই রুশ পররাষ্ট্র
পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কমার্সান্ট পত্রিকাকে দেখ সাক্ষাৎকারে বলেছেন, একটি সম্ভাব্য শান্তি চুক্তি মূল বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হওয়া সহজ হবে না, তবে এসব বিষয়ে আলোচনা চলছে। এ সময় তিনি আরও বলেন, আমরা ভালোভাবে জানি কোন ধরনের চুক্তি পারস্পরিকভাবে লাভজনক এবং কোন ধরনের চুক্তি আমাদের আরেকটি ফাঁদে ফেলার চেষ্টা। এদিকে ট্রাম্প নিজেকে শান্তিদূত হিসেবে ইতিহাসে স্মরণীয় করতে চান বলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবেরো জানিয়েছেন। শান্তি চুক্তির ব্যাপারে যথেষ্ট অগ্রগতি না হলেও ট্রাম্প প্রশাসন আপাতত ওই প্রচেষ্টা থেকে সরে আসবে। গত মাসে ট্রাম্প বলেছিল, এই ভয়াবহ এবং রক্তক্ষয়ী যুদ্ধ শেষ হওয়ার একটি সত্য ভালো সম্ভাবনা রয়েছে। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার পর এই মন্তব্য করেন।